প্রিয় বন্ধুগণ, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো বাচ্চাদের, মূলত এটা ক্লাস 6 এর ঘনবস্তুর একটা বিষয়। সেই বিষয়টা হচ্ছে, আমি লিখে রেখেছি প্রিজম। এই বিষয় সম্পর্কিত আলোচনা। সবার আগে আমাদের জানতে হবে প্রিজম কাকে বলে। এটা জানার জন্য আমি আগে একটা মডেল দিয়ে শুরু করি। আমি অনেকগুলো মডেল নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা মূলত প্রিজম বলে সবাই জানি। শুধু এরকম নয়, এরকম অনেক প্রিজম আমি নিয়ে এসেছি। এর ভূমিটা হচ্ছে ত্রিভুজাকৃতি, মানে এই যে এটাকে এটা প্রান্ততল বা ভূমি বলে, এখান থেকে এটা উচ্চতা বলে, আর এই পাশের এগুলো হচ্ছে তল। যাই হোক, আমরা মূলত এটাকেই প্রিজম বলে জানি। এটা কাঁচের তৈরি করা হয়, কাঁচ দিয়ে তৈরি করা হয় মূলত, কারণ এটা ভৌতবিজ্ঞান বা ফিজিক্সের বিভিন্ন পরীক্ষাগারে ওই আলোর বিচ্ছুরণে কাজে লাগে। এরপরে আরো অনেক কাজে লাগে, সেটা আমি যাচ্ছি না, এটা আমার ম্যাথের বিষয়, ভৌতবিজ্ঞানের বিষয় নয়। এবারে এটা একটা প্রিজম, মনে রাখতে হবে। আমরা এটা জানলেও এটাকে প্রিজম হিসেবে ব্যবহার করি বলে সবাই এটাই জানে, কিন্তু এটা বাদেও এর আকৃতি, এই প্রান্ততল বা ভূমি, এর আকৃতি বহুভুজ। শুধু ত্রিভুজ বাদে চতুর্ভুজ, পঞ্চভুজ, আমি এটা একটা নিচ্ছি পঞ্চভুজ। দেখুন 1 2 3 4 5, এখানে আছে ষড়ভুজ 1 2 3 4 5 6, এটা একটা আছে, এটা একটা প্রিজম। কেন প্রিজম? এখান থেকে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, আমি প্রথমে যেটা জানি সেটা নিয়েই বলি। যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এটা একটা ঘনবস্তু। ঘনবস্তু কাকে বলে সেটা ঘনবস্তুর প্রথমেই আছে। এই ঘনবস্তুর যদি আমরা দেখি, যে ঘনবস্তুর মানে যে ঘনবস্তুগুলো কয়েকটি তল দিয়ে গঠিত, এবং সেই তলগুলোর পার্শ্বতলগুলো, এই যে পার্শ্বতলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আয়তকার। এছাড়া আয়তকার বাদে এটা সমান্তরিক হতে পারে। এবং প্রান্ততলগুলো, দুটো প্রান্ততল থাকবে এখানে। এটা একটা প্রান্ততল বা ভূমি, এটা একটা প্রান্ততল, উপরে একটা প্রান্ততল। এই প্রান্ততলের কন্ডিশন আছে, এই প্রান্ততল এবং এই প্রান্ততল, মানে প্রান্ততল দুটো পরস্পর সমান্তরাল থাকবে, এবং প্রান্ততল দুটো অবশ্যই সর্বসম হবে, মানে এখানে যা থাকবে এখানে তাই থাকবে। যদি এরকম হয়, যদি কোনো বস্তুর এই বৈশিষ্ট্যগুলো, মানে কোনো ঘনবস্তুর এরকম বৈশিষ্ট্যগুলো থাকে, তখন তাকে বলা হবে, কি বলা হবে? প্রিজম। আমি যদি লিখি সংজ্ঞাটা, সেটা হলো এরকম লিখতে পারি যে সংজ্ঞা, প্রিজমের সংজ্ঞা, প্রিজম এর সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কয়েকটি কি দ্বারা গঠিত, কয়েকটি তল দ্বারা বা সমতল, কয়েকটি সমতল দ্বারা গঠিত। এরকম দেখি, কয়েকটি সমতল দ্বারা গঠিত, কয়েকটি সমতল দ্বারা গঠিত যে ঘনবস্তুর দুটো কথা মনে রাখতে হবে খুব, সেটা হচ্ছে এগুলোকে বলা হয় পার্শ্বতল। এই পার্শ্বতলগুলি আয়তক্ষেত্র, আগে লিখি, পার্শ্বতলগুলি আয়তক্ষেত্র বা সমান্তরিক এর আকৃতি, সমান্তরিক আকৃতি মানে সমান্তরিকের আকৃতি, এবং প্রান্ততল দুটি, একটা দুটো, সবসময় দুটোই হবে প্রান্ততল দুটি কি? প্রান্ততল দুটি মনে রাখতে হবে, মানে সমান এবং সর্বসম। প্রান্ততল দুটি কি মনে বলে রাখলাম, যে
আচ্ছা, প্রান্ততল দুটি সমান্তরাল থাকবে এবং সর্বসম হবে। প্রান্ততল দুটি সমান্তরাল সমান্তরাল ও সর্বসম সর্বসম যে বহুভুজের সেই বহুভুজকে, যেহেতু এখানে যে বহুভুজ বলে দিয়েছি, যে ঘনবস্তুর ঠিক আছে, তবে সেই ঘনবস্তুকে বলা হবে প্রিজম। এবারে এর উদাহরণ হিসাবে কি দিতে পারি? উদাহরণ হিসাবে লিখলে অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি একটু মুখে বলে দিচ্ছি। উদাহরণ হিসাবে মনে রাখতে হবে কাচের ফলক, একটু লিখে রাখি, আমরা মূলত এটাই বেশি ব্যবহার করি। কাচের ফলক, তারপরে আয়ত, ঘন অথবা ঘনক, অথবা এই যে আমরা যে পেন্সিল ব্যবহার করি, সেই পেন্সিলের কাটা পেন্সিল নয়, মানে যেটা আমরা ব্যবহার করছি কেটে মাথাটা, সেরকম নয়, 6টা কোণ বিশিষ্ট যে কাঠের পেন্সিল গুলো, সেই পেন্সিল গুলো এরকম প্রচুর আছে। প্রিজম গুলোর উদাহরণ আপনারা পাবেন। এবারে এটার কয়েকটা ভাগ আছে, প্রিজমের কতগুলো ভাগ। প্রথমে এই যে পার্শ্বতল, এই পার্শ্বতলের আকার এর উপরে ভিত্তি করে, এখানে দুটো লিখেছি, একটা আয়তক্ষেত্রাকার আর একটা সামুদ্রিক আকার। তার জন্য এই পার্শ্বতলের আকৃতির উপরে ভিত্তি করে প্রিজমকে আবার কটা ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা কি বলছি, আমি একটু এটাকে মুছে দিই, আপনারা এটাকে একটু লিখে নেবেন। আমি এটাকে একটু মুছে দিই, নয়তো আমার দেখতে পাবেন কিনা জানি না, মুছে দিচ্ছি, এইটুকু মুছে দিচ্ছি। আচ্ছা, ওটা পরে মুছি, কেমন কাজে লাগবে। এই যে আমার কি বললাম, পার্শ্বতলের আকৃতি, এক নম্বর পার্শ্বতলের আকৃতি, পার্শ্বতলের যে আকৃতি এর উপরে ভিত্তি করে এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। কি? 1 নম্বর আকৃতি দেখুন, 1 নম্বর পার্শ্বতলের আকৃতি যদি আয়তকার হয়, পার্শ্বতলের আকৃতি যদি আয়তক্ষেত্রাকার হয়, ক্ষেত্রকার হয়, তার একটা নাম আছে। তার আগে একটা দেখে নিই। এই যে দেখুন, এই যে প্রিজমটা, বা আমি যে প্রিজমগুলো ব্যবহার এনেছি সব প্রিজমগুলোরই পার্শ্বতলগুলো দেখুন, পার্শ্বতলগুলি আয়তক্ষেত্রাকার, একদম আয়তক্ষেত্রাকার। ঠিক আছে, এই পার্শ্বতলগুলি কি আয়তক্ষেত্রাকার। যে প্রিজমের পার্শ্বতলগুলি আয়তক্ষেত্রাকার, সেই প্রিজমগুলোকে রাইট প্রিজম বলা হয়। রাইট প্রিজম মানে বাংলায় যেটাকে বলা হয়, সেটা ইংরেজিতে বলছে রাইট প্রিজম, RIGST, রাইট PRISM, রাইট প্রিজম। বাংলায় যেটা বলা হয় খাড়া প্রিজম বা সম প্রিজম বা হচ্ছে লম্ব প্রিজম। রাইট মানে লম্ব, এরকম বলা যেতে পারে, লম্ব প্রিজম এরকম নাম আর কি। আর 2 নম্বর এখানে একটা দেখুন, আমি বলেছি সমান্তরিকের আকৃতি, 1 নম্বরে আয়তক্ষেত্রাকার, সেটার নাম দিলাম কি আয়তক্ষেত্রাকার। যে প্রিজমের পার্শ্বতলগুলি এরকম আয়তক্ষেত্র, এটা বর্গাকার হতেই পারে, অসুবিধা নেই। এই যে আয়তক্ষেত্রাকার, বা এখানে এই যে আয়তক্ষেত্রাকার, এই যে প্রিজমগুলো, তার একটা নাম দিলাম রাইট প্রিজম বা খাড়া প্রিজম বা লম্ব প্রিজম, এরকম সব। এবারে যদি এই আকৃতিটা এখানে একটা বলেছি আয়তক্ষেত্রাকার, এটা তো হয়ে গেল। যদি আয়তক্ষেত্রাকার না হয়, যদি সামান্তরিকের আকৃতি হয়, আমার কাছে এই মুহূর্তে সামান্তরিক আকৃতি প্রিজম নেই, মানে পার্শ্বতলটা সামান্তরিক, সেটা নেই। আমি যদি সামান্তরিকের আকৃতি হয়, তার একটা নাম আছে সামান্তরিক। পার্শ্বতলগুলি মানে এই যে প্রিজমের পার্শ্বতলগুলি, নট প্রান্ততল, পার্শ্বতলগুলি যদি হচ্ছে সামান্তরিকের আকৃতি, সামান্তরিক এর আকৃতি হয়, তখন এর একটা নাম আছে, তখন সেইটাকে বলা হয় তির্যক প্রিজম। কি প্রিজম? তির্যক। ইংরেজিতে বলা হয় তির্যক প্রিজম, ইংরেজিতে বলা হয় OBLIQUE প্রিজম, PRISM। ঠিক আছে, অর্থাৎ পার্শ্বতলের আকৃতির উপরে ভিত্তি করে প্রিজমকে দুটো ভাগে ভাগ করা গেল।
এবারে আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে ভূমি, মানে ভূমি মানে প্রান্ততল। এই প্রান্ততলের উপরে ভিত্তি করে প্রিজমকে কিন্তু অনেক ভাগে ভাগ করা যাবে। আমি মূলত দুটো ভাগে ভাগ করছি, সেটা হচ্ছে প্রিজমের এই যে প্রান্ততল বা ভূমির বাহুর সংখ্যার উপরে ভিত্তি করে। বাহুর সংখ্যা মানে বাহুগুলো কটা আছে, যেমন ত্রিভুজ, ত্রিভুজের কটা বাহু, 3টে বাহু। সেই প্রিজমটাকে, অর্থাৎ এটা হচ্ছে, আমি তবে বলি প্রান্ততল বা হচ্ছে এই যে প্রান্ততল বা হচ্ছে ভূমি, ভূমি বা প্রান্ততল, প্রান্ততলের বাহু, বাহুর সংখ্যা, বাহুর সংখ্যার উপরে ভিত্তি করে, আমার কথাটা শুনে লিখবেন, বাহুর সংখ্যার উপরে ভিত্তি করে এগুলোর অনেক ভাগ আছে। যে প্রিজমের ভূমি বা প্রান্ততল ত্রিভুজাকৃতি, মানে 3টে বাহু, সেই প্রিজমটাকে বলা হবে কি, বোঝাই যাচ্ছে ত্রিভুজাকৃতি প্রিজম। যে প্রিজমের ভূমিটা চতুর্ভুজ, সেটাকে বলা হবে চতুর্ভুজাকৃতি প্রিজম। যে প্রিজমের ভূমিটা পঞ্চভুজ, 5টা বাহু আছে, সেই প্রিজমটাকে বলা হবে পঞ্চভুজাকৃতি প্রিজম। যে প্রিজমের ভূমিটা ষড়ভুজ, এখানে 6টা আছে, ষড়ভুজা মানে 6টা বাহু আছে, ষড়ভুজ, সেই প্রিজমটার নাম হচ্ছে ষড়ভুজাকৃতি প্রিজম। এটা গেল কিসের উপরে ভিত্তি করে, প্রিজমের বাহুর সংখ্যার উপরে ভিত্তি করে। এইটাকে তার মানে এর দুটো ভাগ করলাম, একটা হচ্ছে বাহুর সংখ্যা, বাহুর সংখ্যার উপরে ভিত্তি করে বের করলাম, নাম দিলাম একটা ত্রিভুজাকৃতি, চতুর্ভুজাকৃতি, পঞ্চভুজাকৃতি, ষড়ভুজাকৃতি, এরকম সপ্তভুজাকৃতি, অষ্টভুজাকৃতি, এরকম হাজার ভুজাকৃতি প্রিজম বাহুর সংখ্যার উপরে ভিত্তি করে হতেই পারে। আমি কয়েকটা নাম বললাম। এবারে বাহুর যে সংখ্যা নিয়েছি, সেই বাহুর দৈর্ঘ্যের প্রকৃতির উপরে ভিত্তি করে, অর্থাৎ বাহুগুলো সমান। আচ্ছা, এখানে নামগুলো লিখে নি, এগুলো নামগুলো একটু আপনারা লিখে নিন, মনে রাখবেন। এটা হচ্ছে ত্রিভুজাকৃতি, ত্রিভুজাকৃতি প্রিজম, ত্রিভুজাকৃতি প্রিজম মানে এই যে ভূমিটা ত্রিভুজাকৃতি, মানে প্রান্ততলটা ত্রিভুজাকৃতি, এটা হয়ে গেল। এবারে চতুর্ভুজ, ভূমিটা 4টে আছে, চতুর্ভুজাকৃতি প্রিজম, চতুর্ভুজাকৃতি প্রিজম, পঞ্চভুজাকৃতি প্রিজম, পঞ্চভুজাকৃতি প্রিজম, ষড়ভুজাকৃতি প্রিজম, এরকম হাজার চলবে। এটা হচ্ছে বাহুর সংখ্যার উপরে ভিত্তি করে। এবারে এর আরেকটা যেটা ভাগ, যেটা আমি করছি, সেটা হলো এই যে বাহুগুলোর দৈর্ঘ্যর প্রকৃতি, মানে বাহুগুলির দৈর্ঘ্য সবগুলো সমান না আলাদা আলাদা। যদি সমান হয় তখন একটা নাম আছে বাহুর দৈর্ঘ্যের, বাহুর সংখ্যা, আর একটা হচ্ছে বাহুর দৈর্ঘ্যের মান, বাহুর দৈর্ঘ্যের মান। 1 নম্বরে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, এই বাহুর দৈর্ঘ্য মানে মনে মনে ভাবুন, এটা হয়নি, যদি এই বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য সমান হয়, সে ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক, এই যেমন এটা সবগুলোই সমান, এই চতুর্ভুজাকৃতি এই যে প্রিজমটা, এটা সমান। যদি বাহুর দৈর্ঘ্যগুলো সবগুলোই সমান হয়, তখন সেই প্রিজমটাকে বলা হয় রেগুলার প্রিজম। রেগুলার প্রিজম মানে সমপ্রিজম, রেগুলার প্রিজম, REGULAR, রেগুলার প্রিজম, PRISM, রেগুলার প্রিজম মানে প্রত্যেকটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য সমান। সেটা ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ, হাজারভুজ, লক্ষভুজ, যা ভুজ হোক, ওতে অসুবিধা নেই। এবারে বাহুর দৈর্ঘ্য সমান হলে রেগুলার প্রিজম, মানে বাংলায় যেটা বলা হবে সুষম প্রিজম, রাইট, সুষম প্রিজম। আর যদি বাহুর দৈর্ঘ্য সমান হয়, অসমান মানে
অসমান মানে মানে সবগুলো সমান নয়, সে দুটো বা তিনটে বা চতুর্ভুজের ক্ষেত্রে চারটে ভিতরে দুটো সমান হতে পারে, নাও হতে পারে, চারটি আলাদা হতে পারে। যদি সমান না হয় তখন তাকে বলা হয় ইরেগুলার প্রিজম, IRREGULAR, রেগুলার প্রিজম বা বিষম প্রিজম। বিষম প্রিজম এ গেল বাহুর দৈর্ঘ্যের মানে সংখ্যা না, প্রকৃতির উপরে ভিত্তি করে। এবারে এখানটায় যেটা কথা, এটা জাস্ট একটা প্রিজম বলতে হয়, প্রিজমের উপর একটা টুকিটাকি সাধারণ একটা ছোট্ট আইডিয়া। এছাড়া এর সম্পর্কে প্রচুর তথ্য আছে, ক্ষেত্রফল, পরিসীমা, পার্শ্বতলের ক্ষেত্রফল, এগুলো হাজারো আছে, যেটা আমার ক্লাস 6 এ নেই। আমার 6 এ মূল যে বিষয়টা আছে, এই বিষয়টা জাস্ট একটু বললাম, বাচ্চাদের মডেল দিয়ে আপনারা দেখে নেবেন, যারা গার্জিয়ান আছে তারা একটু দেখে নেবেন। কিন্তু যেটা মূলত পরীক্ষায় আসে বাচ্চাদের ক্লাস 6 এ যেটা আসে সেটা এবারে আমি বলবো, যেটা ক্লাস 6 এর বাচ্চাদের জন্য খুব দরকার। সেটা কি? সেটা হচ্ছে এই যে প্রিজমের যে ভূমির যে আকৃতি বললাম, ভূমির আকৃতি মানে কি বললাম? ভূমি মানে এখানে বললাম প্রান্ততল। প্রান্ততলের যে বাহুর সংখ্যার উপরে ভিত্তি করে যে আমরা প্রিজমটাকে ভাগ করলাম, যেমন এখানে ত্রিভুজ, এই ত্রিভুজাকৃতি প্রিজম মানে এখানে হচ্ছে আমি বলতে পারি, কি বলবো, যে ভূমির আকৃতি, এই কথাটা বলি। পয়েন্ট হচ্ছে প্রিজমের ভূমির আকৃতি। ভূমির আকৃতির পরে এখানে লিখছি, আমি একটু পয়েন্ট করে দিচ্ছি, বাহু সংখ্যা। তারপরে বলছি বাহু সংখ্যার পরে আমি লিখছি তল সংখ্যা। কটা তল? তলের পরে হচ্ছে শীর্ষবিন্দু সংখ্যা, বিন্দুর সংখ্যা। এরপর হচ্ছে ধার সংখ্যা। এই কটা জিনিস দিয়ে কিরকম আসে। আচ্ছা, এটা আমি বাহুর সংখ্যাটা একটু বুঝিয়ে বললেই হবে। ধরুন, আচ্ছা, বাহুর সংখ্যাটাকে আমি n ধরলাম, n ব্যাপারটা কি বোঝা যাবে। আমি একটু যদি এরকম চার্টের মতো করি তখন ব্যাপারটা পরিষ্কার বোঝা যাবে। এটা একটু আচ্ছা হোক, থাক, লিখতে গিয়ে একটু ডিস্টার্ব হয়ে গেল। এটাকে আমি একটু দূরে সরিয়ে দিলাম, এটা একটু দূরে সরিয়ে দিলাম, এটা একটু দূরে সরিয়ে দিলাম, আমি একটা দুটো নেব জাস্ট। আচ্ছা, এবারে যদি ভূমির আকৃতিটা প্রথমে ত্রিভুজ নিয়ে করি, ভূমির আকৃতি ধরুন ত্রিভুজাকৃতি, ত্রিভুজাকৃতি মানে এই প্রিজমের ভূমিটা ত্রিভুজাকৃতি। তো এখন প্রথম হচ্ছে বাহু সংখ্যা, কটা বাহু থাকবে মানে আমার এখানে ভূমিতে কটা বাহু থাকবে, এটা হচ্ছে ভূমির বাহু সংখ্যা। এই কথাটা লিখি, ভূমির বাহু সংখ্যা। তাই ভূমি মানে প্রান্ততলের ভূমির মানে প্রান্ততলের বাহু সংখ্যা। যদি আমি ত্রিভুজাকৃতি নিই, প্রান্ততলে কটা বাহু হবে? ত্রিভুজ যেহেতু, ত্রিভুজের 3টে বাহু, তার মানে এখানে n হবে 3। এবার তল সংখ্যা কটা হবে? দেখুন, ত্রিভুজ যদি হয় 3টে বাহুর জন্য পাশে হচ্ছে 3টে, কিরকম দেখুন, 3টে, এই বাহুটার জন্য এটা একটা, এই বাহুটার জন্য এটা একটা, এই বাহুটার জন্য আর একটা। তার মানে 3টে বাহুর জন্য 3টে, আর উপরে একটা, নিচে একটা, তার মানে 3 2 5টা। মানে ব্যাপারটা হলো এরকম, 3টে বাহুর জন্য 3টে যোগ 2 হলো। এবার হচ্ছে শীর্ষবিন্দুর সংখ্যা। শীর্ষবিন্দুর ব্যাপারটা দেখুন, এখানে নিচে 3টে, ঠিক উপরেও 3টে। শীর্ষবিন্দু মানে এটা একটা, এটা একটা, এটা একটা, এপাশে নিচে 3টে, উপরেও দেখুন 1 2 3টে। তার মানে শীর্ষবিন্দু কটা হবে? ভূমি যে কটা আমার আছে, ভূমিতে ত্রিভুজের 3টে বাহুর জন্য 3টে, আর এর দ্বিগুণ মানে এখানে যেটা আছে তার ঠিক দ্বিগুণ। তার মানে এখানে আমি 3টে যেহেতু নিয়েছি, তার মানে 3 গুণ 2, তার মানে 6টা। এটা হচ্ছে শীর্ষবিন্দুর সংখ্যা। এবারে হচ্ছে ধার সংখ্যা। ধার মানে এখানে বাহু, টোটাল কটা বাহু? এখানে 3টে, দেখুন নিচে আছে 3টে,
উপরে আছে তিনটে, আর এ পাশে এই তিনটে বাহুর জন্য তিনটে বাহুর শীর্ষবিন্দুর তিনটে। তার মানে যদি তিনটে হয়, দেখুন এখানে তিনটে বাহু, এখানে তিনটে বাহু, পাশে তিনটে বাহু, মানে ঠিক 3 গুণ হয়ে যাচ্ছে। তার মানে তিনটে নিলে 3 গুণ 3, 3 গুণ হয়ে গেল। তার মানে এটা হয়ে গেল 9টা। ত্রিভুজের পরিবর্তে আমি যদি চতুর্ভুজটা নিই, দেখা যাক কি দাঁড়ায়। চতুর্ভুজ, ত্রিভুজের ক্ষেত্রে ব্যাপারটা হয়ে গেল, কি দাঁড়ায় দেখা যাক। চতুর্ভুজের ক্ষেত্রে চতুর্ভুজাকৃতি, তার মানে এখানে 4টে। চতুর্ভুজাকৃতি মানে ভূমির কটা বাহু থাকবে? 4টি। ভূমি হচ্ছে 4টি বাহু। তল সংখ্যা কটা? আগেই বলেছি, এখানে 4টে বাহুর জন্য কটা থাকবে? 4টে বাহুর জন্য চারপাশে 4টে থাকবে, আর নিচে একটা উপরে একটা, মানে 4 যোগ 2, 4 যোগ 2। এবারে কি বলছে? শীর্ষবিন্দু। এটা কি বলেছিলাম? নিচে যে কটা আছে উপরে সেই কটা, তার মানে নিচে 4টে, 4-এর জন্য উপরেও 4, 4 গুণে 8, 4 গুণ 2, তার মানে 8টা। আর ধার সংখ্যা আগেই বলেছি, নিচে 4টে, উপরে 4টে, আর 4টে শীর্ষবিন্দুর জন্য 4টে, তার মানে 4 গুণ 3 বার আছে, 3 বার, তার মানে এটা হচ্ছে 3 গুণ 4 সমান হচ্ছে কটা? 12টা। দেখুন 12টা কেন? নিচে 4টে, উপরে 4টে, 8টে, 8টা 9, 10, 11, আর এ পাশে আছে 1, 12, টোটাল 12 হয়ে গেল। তার মানে এখান থেকেই একটা ফর্মুলা যদি বলে দিই তাড়াহুড়া করে, সেটা হচ্ছে তল সংখ্যা দাঁড়াচ্ছে এই যে ভূমির যে বাহু, যেটাকে ধরেছি আমি n, সেই n এর সাথে 2 যোগ হচ্ছে, এবার আমরা মিলিয়ে নেব। আর শীর্ষবিন্দু হচ্ছে যে কটা আমি বাহু, মানে যেটা হচ্ছে 2 আর হচ্ছে গুণ n, মানে দ্বিগুণ হচ্ছে, আর এখানে হচ্ছে 3 গুণ হচ্ছে, তার মানে 3 গুণ n। এবারে এইটা বোঝার জন্য যদি আপনি একটা পঞ্চভুজ নিয়ে করেন, এটা আমার একটা পঞ্চভুজ, আর একটা দেখিয়ে দেবো ষড়ভুজ। পঞ্চভুজের ক্ষেত্রে পঞ্চভুজাকৃতি, পঞ্চভুজাকৃতি মানে এখানে পঞ্চভুজাকৃতি মানে এখানে 5টা, ঠিক আছে। তো এখানে আমি কটা, তো নিচে কটা বাহু থাকবে? ভূমিতলে পঞ্চভুজ মানে 5টা বাহু থাকবে, 5টা বাহু থাকবে। তল সংখ্যা কত হবে? আমি আগেই বলেছি, যে কটা বাহু সেই কটা, এখানে হলো 5, এখানে 6, এখানে হচ্ছে 7। আচ্ছা, যে কটা বাহু সেই কটা বাহুর জন্য পাশে 5টা, আর নিচে একটা, উপরে একটা, তাই 7টা এখানে পঞ্চভুজের জন্য। এবারে কি বলছে? শীর্ষবিন্দু, নিচে যে কটা আছে উপরে সেই কটা আছে। দেখুন এখানটায় আছে 5টা, এখানে আছে 5টা, তার মানে 2n, তার মানে 2 গুণ 5, এখানে n বলতে বাহু সংখ্যা, তাই 5 গুণে 10টা। আর তল আগেই বলেছি, ধার, নিচে যে কটা উপরে সেই কটা, পাশে সেই কটা, আগেই বলেছি এর শীর্ষবিন্দুর জন্য সেই কটা। তার মানে এখানে কত নিয়েছি? 3 গুণ, 3 গুণ কটা নিয়েছি আমার? 5, হ্যাঁ 5, তার মানে হবে কত? 15। এরকম ষড়ভুজের হবে, সপ্তভুজের হবে, অষ্টভুজের হবে, হাজারভুজের হবে, লক্ষভুজের হবে, কোটিভুজের হবে, যে যতগুলো ভুজ নেবে ততগুলো হবে। আমার সাধারণ ফর্মুলাটা হচ্ছে এইটা মনে রাখতে হবে। ভূমির আকৃতিটা কি? সেটা হচ্ছে নিচের বাহুর সংখ্যা, মানে ভূমির বা প্রান্ততলের বাহু সংখ্যা, সেখান থেকে তল সংখ্যা হবে n+2, বাহু সংখ্যা যদি n হয়, তল সংখ্যা হবে n+2, শীর্ষবিন্দুর সংখ্যা হবে তার দ্বিগুণ, আমি মডেলে দেখালাম, আর ধার সংখ্যা হবে 3 গুণ। এইগুলো বাচ্চাদের আইডিয়াটা লাগবে, আমি মডেল দিয়ে তার জন্য দেখালাম। কিন্তু পরীক্ষায় প্রশ্নটা কি আসে? পরীক্ষায় প্রশ্ন আসে, একটা আমি প্রশ্ন লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এইরকম হাজারো প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করা যায়। কিরকম? ধরুন একদম সহজ ত্রিভুজাকৃতি নিয়ে এটাই করছি, তারপরে খুশি খুশি পাল্টে যাবেন। ত্রিভুজাকৃতি ধরুন এরকম, ত্রিভুজাকৃতি, এটা লিখুন ত্রিভুজা, সোজা করে দিচ্ছি, ত্রিভুজাকৃতি ভূমি বা প্রান্ততল মানে হচ্ছে এরকম সংক্ষেপে, যে প্রিজমের ভূমি বা প্রান্ততলটা হচ্ছে প্রিজমের আকৃতি, ঠিক আছে, সেটাকে আমি একটু ঘুরিয়ে অন্য ভাষায় বলছি। ত্রিভুজাকৃতি ভূমি বা প্রান্ততল বিশিষ্ট প্রিজমের
প্রিজমের প্রথমে হচ্ছে তল সংখ্যা সমান x, শীর্ষবিন্দুর সংখ্যা সমান y, এবং হচ্ছে ধার সংখ্যা সমান z হলে, আমি সংক্ষেপে করে দিচ্ছি, ধরুন x প্লাস y মাইনাস z সমান কত, অথবা এখান থেকে খুশি মতো দিতে পারে কি এই 2x প্লাস 3y মাইনাস ধরুন 3z এর মান কত, এর মান নির্ণয় করো বা মান কত, এরকম খুশি মতো দিতে পারে। এটা ত্রিভুজাকৃতি নিয়ে না নিয়ে চতুর্ভুজ, পঞ্চভুজ, হাজারভুজ বিশিষ্ট নিতে পারে। মূলত ক্লাস 6 এর জন্য এই ধরনের অঙ্কটাই আসে। বাকি যেগুলো বললাম এগুলো মডেল দিয়ে বোঝানোর জন্য বললাম, আর প্রথমে একটা প্রিজম সম্পর্কে সাধারণ আইডিয়াটা আনার জন্য বিষয়টা একটু ব্যাখ্যা করলাম। আশা করি আপনাদের এই বিষয়টা বুঝতে অসুবিধা হবে না। থ্যাংক ইউ।